মেয়েদের সংসার জীবনে মায়াটা হলো একটা মাকড়সার জালের মতন। একবার জড়িয়ে গেলে এর থেকে বেরোনোটা অনেক কঠিন। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সুস্থ থাকার পরে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে কম সময়ে ওভেনটা কিভাবে পরিষ্কার করলাম আর পরিষ্কার করার পরে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম সেই সবটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। সংসার জীবনে কাজের কোনো শেষ নাই, আর এই কাজ কিন্তু শুধুমাত্র যে আপনি একা করবেন এমন কিন্তু কোনো দায় নাই। চাইলে কিন্তু আপনি এই সংসারে কাজ না করেও থাকতে পারেন। কিন্তু ওই যে সংসারের প্রতি মায়া, ভালোবাসা, এই সবটা থেকেই আসলে আমরা সংসারের কাজগুলো একা সবটা করে সামলিয়ে নেয়ার চেষ্টা করি। কিন্তু এই সংসারের যদি সবাই মিলে এই কাজগুলো একটু ভাগাভাগি করে বা একটু নিয়ম করে, রুটিন করে করা যায় তাহলে কিন্তু সবটা অনেক সুন্দর সহজ হয়ে যায়। কিন্তু এই সুন্দর সহজটা করার মতন মানসিকতা আসলে কয়জনের আছে বলেন তো? সংসার জীবনে আসার পরে এমন একটা মানসিকতা আজকে তৈরি হয়ে গেছে যে সবসময় মনে হয় যে আসলে এই সংসারের কাজগুলো আমার একারই করতে হবে। কিন্তু আসলে এটাও ঠিক যে আমাদের ইসলাম বলেন, আমাদের আইন বলেন, কোথাও কিন্তু মেয়েদের জন্য এটা উল্লেখ করা নাই যে আমার সংসারের কাজ শুধুমাত্র আমার একার দায়, আমাকেই করতে হবে। এরকম কোনো দায়বদ্ধতা বা দায় আমাদের নাই। কিন্তু তারপরেও ওই যে সংসারটাকে ভালোবেসে আমরা এত কিছু করি। তারপরেও দিন শেষে কিন্তু আমাদেরকেই শুনতে হয় কি করছি আমরা সংসারের জন্য, কি করি আমরা সংসারের জন্য। আসলে আমার কাছে মনে হয় আমরা কি করি না সংসারের জন্য বা কি করিনি সংসারের জন্য। এরকম অনেক প্রশ্ন আছে কিন্তু সেই প্রশ্নগুলো আসলে কোনো উত্তর নেই। আর যাদেরকে আসলে এই প্রশ্নগুলো করব বা যাদের কাছ থেকে আসলে আমরা উত্তর আশা করব তারাও হয়তো এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। তো যাই হোক সকাল, সকাল নাস্তা বানাচ্ছি আর সকালটা তো আসলে শুরু হয় নাস্তা বানানো দিয়ে। তবে মাঝে, মাঝে খুবই আলসামি লাগে আর সেইদিন আসলে এরকম একটু ব্রেড দিয়ে ফাঁকিবাজি নাস্তা করার চেষ্টা করি। শর্টকাট আর ফাঁকিবাজি নাস্তা হলেও কিন্তু এটা খেতে খুবই মজার। যেহেতু আমার বাসায় চিজ ছিল না, এজন্য আজকে আমি চিজ দিয়ে করতে পারিনি এটা। আর এটা কিন্তু চিজ দিয়ে করলে আরো বেশি মজা লাগে। আর এখানে আমি ফ্রুটস গুলো কেটে নিচ্ছি। আর সকালের নাস্তায় আমি সবসময় একটু চেষ্টা করি ফ্রুটস রাখার। তাহলে আসলে সারাদিনের কাজের যে এনার্জি লেভেলটা এটা আমার কাছে মনে হয় খুব ভালো থাকে। আর এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আসলে সকালের নাস্তায় রাখা যায়। কমলা, মাল্টা, আপেল, কলা। আর আমার বাসায় অন্যান্য ফ্রুটস আসলে শেষ হয়ে গেছে। কলাটা শেষ হয়ে গেছে। তো সেগুলো সব আনতে হবে। আলহামদুলিল্লাহ আজকে রিজিকে যা ছিল সেটা দিয়েই আসলে নাস্তাটা শেষ করেছি। রিজিকটা অনেক বড় একটা জিনিস। আপনি চাইলেও আসলে আপনার যতটুকু যা পাওনা আল্লাহ অতটুকুই দিবে। এর বেশি আসলে চেষ্টা করেও কোনো লাভ নেই। সেটা আমরা কখনোই পাবো না। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। ঘরে রাখা প্লান্টগুলো অনেকদিন রোদে রাখা হয় না। তো আজকে সবগুলো বারান্দায় নিয়ে আসছি রোদে দিব। আর এইগুলো আনার আগেও অনেক রোদ ছিল। কিন্তু আনার পরে দেখি রোদটা আর নাই। তো যেহেতু বের করেছি তো ভাবলাম যে ঘন্টা খানেক একটু রোদে থাক। অনেকটা মেঘ হয়ে আছে বুঝতেছি না বৃষ্টি আসবে কিনা। আর মাশাআল্লাহ অনেকদিন রোদে না রাখার পরেও আমার গাছগুলো সুন্দর আছে। আসলে আমি সবসময় ফিল্টার পানির দেই আর হচ্ছে একটু স্প্রে করে দেই। এইজন্য আসলে এতটা ভালো আছে। আর এদিকে কাপড়ও পরিষ্কার করতে হবে। অনেক দিনের কাপড় হচ্ছে জমা হয়ে গেছে। কিন্তু রোদ নেই যেহেতু বাইরে তারপরেও আসলে ধুয়ে দিব। কারণ অনেকগুলা কাপড় জমা হয়ে গেছে। তো যেহেতু 80% ড্রাই করে দিবে তো বাকিটা আসলে শুকাই যাবে। আর এদিকে ওভেনটা পরিষ্কার করার জন্য সব গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে বাসায় থাকা উপকরণ দিয়েই ওভেনটা পরিষ্কার করে নিব। আর এখানে কিন্তু মাত্র ৩ টা উপকরণ লাগবে। আর সেটা হচ্ছে লেবু, ভিনেগার, আমরা যে হোয়াইট ভিনেগার আরকি সেটা, আর সাথে হচ্ছে খাবার সোডা। তো এই ৩ টা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে আমাদের ওভেনটা পরিষ্কার করে নেয়া যাবে আর একদমই সময় লাগবে না। আর এটা করে কিন্তু আপনি ওভেনের ভিতরে যে একটা ভ্যাপসা গন্ধ থাকে বা খাবারের যে একটা গন্ধ থাকে সে গন্ধটাও চলে যাবে। আর সাথে কিন্তু একদম সুন্দরভাবে ওভেনটা পরিষ্কারও হয়ে যাবে। তো আমি এখানে যে খাবার সোডা, লেবু আর ভিনেগার মাখানো পানিটা ছিল সে সবটা এখন ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওভেনের মধ্যে এটা দেওয়ার পরে আমি ওভেনের টাইমটা সেট করে নিব। আর এখানে আমি ৩.৫ মিনিট দিচ্ছি। আর এটাতে করে কিন্তু আমার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। তবে আপনারা এর থেকে বেশি কখনো দিবেন না। এর থেকে কম দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ওভেনের ভিতরে কিন্তু অনেক নোংরা ছিল আর প্রচুর তেল লেগেছিল। আর অনেকদিন যেহেতু পরিষ্কার করা হয় নাই, সেজন্য আশেপাশে অনেক বেশি খাবারের ময়লা লেগেছিল। তো সেই সবটাই কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে আমার ভিতরে যে ভিনেগার দেয়া, লেবু এবং হচ্ছে খাবার সোডা দিয়ে পানিটা সেটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পানিটা আমি ফেলে দিব না। এই পানিটার সাথে একটু ভিম লিকুইড মিক্সড করে একটা ক্লিন
ক্লিনজার বানিয়ে নিব, যেটা বাকি যে ময়লাটুকু আছে বা তেলে ভাবটা আছে সেটা আমাকে ওঠানোর জন্য সাহায্য করবে। তো ভেতরের ট্রেটা বের করে নিয়ে আমি এখন আরেকটু ক্লিনজার দিয়ে দিচ্ছি ভেতরে, যাতে করে বাকি যে ময়লাটুকু আছে সেটা উঠে যায়। আর স্প্রে করার পরে আমি ওভেনের যে লাইনটা সেটা বন্ধ করে দিব, কারণ চালু রেখে আসলে ওভেনটা পরিষ্কার করা কখনোই ঠিক হবে না, এটা অনেকটা রিস্ক হয়ে যায়। তো আমি সবটা কিন্তু একটু ডলে নিচ্ছি, খুবই হালকাভাবে ডলা দিলে কিন্তু সবটা উঠে যাচ্ছে, যেহেতু আমার যে পানিটা দিয়েছিলাম খাবার সোডা, লেবু এবং ভিনেগার দিয়ে, তো সেটাতে কিন্তু আমার অনেকটা ময়লা কেটে গেছে। তো আর বাকি যেটুকু আছে তো সেইটুকুনই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কিন্তু খুব হালকাভাবে ডলা দিলেই সবটা উঠে যাবে। আর আমার কিন্তু ওটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন সুতি কাপড় দিয়ে আমি ভিতরটা মুছে নিচ্ছি, যে পানি ভাবটা আছে সেটা যেন সম্পূর্ণভাবে মুছে ফেলা যায় সেই চেষ্টাটাই করবেন। ওভেনের ভিতরটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত কম সময়ে কিন্তু ভিতরটা পরিষ্কার হয়ে গেছে। আর এখন বাহিরটা একটু ক্লিনজার দিয়ে স্প্রে করে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি সুতি কাপড় দিয়ে কিন্তু সবটা পরিষ্কার করে নিচ্ছি। বাইরে কিন্তু এক্সট্রা কোনো কিছু দিয়ে আর ঘষা মাজার প্রয়োজন নাই। এখানে স্প্রে করে শুধু সুতি কাপড় দিয়ে কিন্তু মুছে দিলেই বাহিরটা অনেক বেশি ক্লিন হয়ে যাবে এবং দেখতে কিন্তু একদম নতুনের মতন লাগবে। ওভেনটা কেনা কিন্তু আমার ৪ বছরের বেশি হয়ে গেছে। তারপরেও কিন্তু একদম নতুনের মতন এখনো রয়ে গেছে। আর এটা কিন্তু আমার প্রতিদিনই ব্যবহার করা হয়। আর আমি এভাবে পরিষ্কার করে বলেই কিন্তু এখনো সবটা এত সুন্দর এবং নতুনের মতন দেখায়। তো আপনারা চাইলে কিন্তু আমার এই টিপসটা ফলো করে আপনারা বাসায় ওভেনটাকে কিন্তু নতুন করে নিতে পারেন। আর ভিতরে যে দুর্গন্ধগুলো থাকে এটা তো একদমই থাকবে না। আর ওভেনের ভিতরটা এবং বাহিরটা সবটা কিন্তু অনেক সুন্দর হবে পরিষ্কার, আর একদম নতুনের মতনই লাগবে। তো আমি একটু ওভেনের উপরটা অর্গানাইজ করে নিব এখন, যেহেতু আমার ওভেনের উপরটা অনেক কিছু ছিল। তো এই জিনিসগুলো আসলে সবটাই সরিয়ে ফেলে নতুন একটা কাভার দিচ্ছি, আর এটা আমি অনলাইন থেকেই কিনেছি। ওভেনে কাভারটা যখন অনলাইনে অর্ডার করি তখন কিন্তু আমার অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল ভেতরে, যে ঠিক যেমনটা দেখছি এরকম পাবো কিনা। কিন্তু হাতে পাওয়ার পরে আসলে অনেক বেশি ভালো লাগছে, কারণ সাইডে এই কাজগুলো আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আর কালারটাও বেশ একদম পারফেক্ট ছিল। ইদানিং আর অনলাইনে কেনাকাটা করে আমি একদমই ঠকি না, এই জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর এখানে আমি অনেকগুলো কয়েন প্লান্ট নিয়েছি, আর সবগুলো একসাথে আসলে রাখবো জারের মধ্যে, সেজন্য সবটা একটু গুছিয়ে নিচ্ছি। আর জারের মধ্যে গাছ রাখলে আসলে স্টোন না দিলে একদমই ভালো লাগে না, আর সেগুলো যদি কালারফুল হয় তাহলে আরো বেশি ভালো লাগে। তো আমি এখানে অনেকগুলো কালারফুল স্টোন দিয়ে দিচ্ছি। ঘরে যদি এক টুকরো সবুজ থাকে তাহলে তো সবসময় অনেক বেশি ভালো লাগা কাজ করে, মনটাও অনেক সতেজ থাকে। আর আমি ওভেনে পরে আসলে এই প্লান্টটা রাখার পরে বারবার দেখছিলাম, আর কালারফুল স্টোনের জন্য সত্যি এটা সৌন্দর্যটা আরো বেশি লাগছিল। আর আমার কয়েন প্লান্টগুলো মাশাআল্লাহ এখনো অনেক বেশি সবুজ আছে। তো এটা দিয়ে আসলে আরো অনেক বেশি বৃদ্ধি করার জন্য আমি কিছুদিন আগে কাটিং করে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ বেশ অনেক ভালো হয়েছে। ওভেনের উপরে আমার গোছানো হয়ে গেছে। আর ওভেন থেকে খাবার বের করার জন্য আমাদের যে হ্যান্ড গ্লাভসগুলো, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এটা যদি ওভেনের পাশে থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা। না হলে খাবার বের করার সময় আসলে এদিকে ওদিকে ছুটতে হয়। তো সেজন্য আমি হ্যান্ড গ্লাভসটা ওভেনের পাশেই রেখে দিয়েছি। আমার ওভেনের ভিতরটা কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হয়েছে, আর একটুও দুর্গন্ধ নেই। আর ওভেনে সবসময় খাবার গরম করার সময় আপনারা এরকম ওভেন প্রুফ একটা ঢাকনা ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওভেনের ভেতরটা খুব কম নোংরা হবে। আর আমি কিন্তু ওভেন প্রুফ ঢাকনাটা ভিতরেই রাখি, তাহলে কিন্তু খুব সহজে এটা ঢেকে গরম করে ফেলা যায়। আর বাইরে রাখলে অনেক সময় মনে থাকে না। ওভেন পরিষ্কার করা থেকে সবটা গুছিয়ে নেওয়া কেমন লাগলো সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের এই সবটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার বাসায় ওভেনটাও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। সারাদিনে কাজকাম শেষ, আর বাইরে এখনো অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে মুড়ি খেতে তো খুবই ভালো লাগে। তো আজকের শুধু মুড়ি খাবো না, তো সেজন্য ভাবলাম যে এগুলো দিয়ে একটু মুড়িটা মাখাই। আর এগুলো দিয়ে যখনই মুড়ি মাখাতে যাই তখনই তো রোজার কথা মনে হয়। আর এটা রোজার মধ্যে তো প্রচুর খাওয়া হয়, মানে প্রতিদিনই এই মুড়ি মাখাটা খাওয়া হয়। আর রোজা ছাড়া আসলে সচরাচর এভাবে খাওয়া হয় না। তো আজকে বৃষ্টির জন্য আসলে মন চাচ্ছিল। আর এই মুড়ি মাখাটা
মাখাটা আসলে আমি সবসময় করতে গেলে আমার আব্বুর কথাই বেশি মনে হয়। কারণ আমার আব্বু এই জিনিসটা খুবই মজা করে বানায়। রমজান মাসে ইফতারের পরে প্রত্যেকদিন আসলে আব্বু নিজে হাতে এই মুড়িটা মাখায়। তো সবাই মিলে আসলে এটা খাওয়া হয়। আর এই রমজান মাস আসলেই আমি এই জিনিসটা খুব বেশি মিস করি, আব্বুর হাতের এই মুড়ি মাখাটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের প্রতিনিয়ত আমার প্রতি যে ভালোবাসা, সাপোর্ট, এটার জন্য সত্যিই আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনাদের জন্য অনেক, অনেক ভালোবাসা, দোয়া সবসময় থাকবে। সবাই খুব ভালো থাকবেন, ভালোবাসার মানুষগুলোকে যত্নে রাখবেন, আপন মানুষগুলোকে আগলে রাখবেন। আল্লাহ হাফেজ।